আওয়ামী লীগ নিষিদ্ধ বলে যারা ঘোষণা দেয়, আবার আইনও করে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন। তিনি আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন। 1949 সালে আওয়ামী লীগ যখন গঠন করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন কারাগারে। তাকে 1 নম্বর যুগ্ম সচিব করা হয়েছিল, যুগ্ম সাধারণ সম্পাদক। 48 সালে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে, সেই ভাষা আন্দোলন তো একদিনে শেষ হয়নি। সেই 52-র যে ভাষা আন্দোলনের, সেটাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে ছিল। মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন, এরপর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। যে আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত, যে আওয়ামী লীগ এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আজকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কারা? 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, যারা দেশে হত্যাকুশ ষড়যন্ত্রের রাজনীতি করেছিল, খন্দকার মোস্তাক এবং তার দোসর ছিল জিয়া। মোস্তাকের পতনের পর জিয়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসে। বারবার সেনা ছাউনিতে কু হতে থাকে, একটার পর একটা। প্রায় 17, 18 বার, 19 বার কু হয়েছে। প্রতিবারই হাজার হাজার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের হত্যা করা হয়। এবং এই হত্যা, যেমন কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অনেক সেনা সদস্যকে, আবার ফায়ারিং স্কোয়াডে দিয়েও হত্যা করা হয়েছে। বাংলাদেশে এইভাবেই চলতে থাকে। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই প্রথম তার 5 বছর সময় পরিপূর্ণ করে এবং তা বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আবারও চক্রান্তের শিকার হতে হয় আওয়ামী লীগকে। গ্যাস বিক্রি মুচলেকা না দেওয়ায় ক্ষমতা আসতে পারেনি, এটা হলো দুর্ভাগ্য। তখন বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। গ্রেনেড হামলা, 500 থেকে বোমা হামলা, আওয়ামী লীগের নেতা কিবরিয়া সাহেব, মঞ্জুল ইমাম থেকে শুরু করে আমাদের নাটোরের মমতাজ, এরকম আমাদের অগণিত নেতাকর্মীকে, প্রায় 21,000 নেতাকর্মীকে তারা হামলা করে, হত্যা করে, নির্যাতন করে। আমাদের বহু নেতা এখানেও অনেক আছে যাদেরকে দিনের পর দিন নিয়ে নির্যাতন চালিয়েছে এই খালেদা জিয়া ক্ষমতায় থেকে। বাংলাদেশ দুর্নীতি সেই 2001-এ ক্ষমতা দখল করে। 2002, 3, 4, 5, 6 পর্যন্ত বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে 1 নাম্বার। বাংলা ভাই জঙ্গি সব সৃষ্টি, এই সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তোলে। 1,23,00,000 ভুয়া ভোট দিয়ে 2006 সালে একটা নির্বাচন ঘোষণা দেয়। 2007-এর জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচন আর করতে পারেনি তাদের অপকর্মের কারণে। এই ভোট কারচুপি এবং তাদের দুঃশাসন, দুর্নীতির দায়ে অতিষ্ঠ হয়ে তখন এদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু এটাই হচ্ছে দুর্ভাগ্য যে সবার আগে আমাকে গ্রেপ্তার করে। কিন্তু সেটা বড় কথা নয়, গ্রেপ্তার করলেও আওয়ামী লীগ কিন্তু থেমে যায়নি। সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যায়। 2008 সালের নির্বাচন, সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা, পেশাজীবীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষক ছাত্র এরাই কিন্তু নেমে আসে, আন্দোলন করে। 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ আবার মুক্তি চেয়ে। কাজী কেয়ারটেকার গভর্নমেন্ট যে নির্বাচনটা দেয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিশাল অঙ্কে জয়লাভ করে। এটা তারা বোধহয় ভাবতেই পারেনি যে আওয়ামী লীগের ক্ষমতাটা কতটুকু বা জনসমর্থন। কারণ একটা 2008-এর নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল বলেই আওয়ামী লীগ 48% ভোট পায়। 259 সিটে আসনে নির্বাচন করে 233টা আসনে জয়লাভ করে। এরপর প্রতিবারই আওয়ামী লীগের নির্বাচন ঠেকানো, অগ্নিসন্ত্রাস, খুন খারাপি, অনেক কিছু চলতে থাকে। কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জয়লাভ করে, জনগণের সেবা করে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে। এই চক্রান্ত, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা আমাদের স্বাধীনতা চায়নি, যেখানে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, আমরা জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, যাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল, তাদেরকে আমরা বিচার করেছি। এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু বারবার আমাদের উপর আঘাত আসে। ঠিক 2024 নির্বাচন হবার পর থেকে চরমভাবে চক্রান্ত। যখন এই কোটা বিরোধী আন্দোলন হয়, তখনই কিন্তু বলেছিলাম যে এই আন্দোলন কোটা কোনো কিছু না, কোটা তো ছিলই না, কোটা আমরা বাতিল করেছিলাম। এই আন্দোলন হচ্ছে সরকার উৎখাতের আন্দোলন। এটা অনেকে বিশ্বাস করতে পারেনি, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এবং ওই আন্দোলনের একটা পর্যায়ে যখন একের পর এক মানুষ হত্যা হতে শুরু করলো, তখন একভাবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর এখানে থাকবো না, কারণ এইভাবে মানুষ হত্যা করে ক্ষমতা থাকার ইচ্ছা আমার নেই। কিন্তু দুর্ভাগ্য যে সেই মানুষ হত্যাই হচ্ছে। আজকে যদি আমরা দেখি, 2024 সালে সেই 15 জুলাই থেকে যে ইন্ডেমনিটি দেওয়া হলো, কেন দেওয়া হয়েছিল?
যারা আওয়ামী লীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে একের পর এক কিন্তু হত্যা করেছে, সেই তালিকা কিন্তু রয়েছে। পুলিশ হত্যা, এখানে আবু সাইদ হত্যার কথা বলা হয়েছে। আবু সাইদকে কে হত্যা করেছে? কোর্টে যখন কেস তুলে সেখানে তো কই তাকে কোনো গুলি করে হত্যা করে বলা হয়েছে বুকে গুলি, আর তার বাবা সাক্ষীতে বলেছে মাথায়। এরকম একটা গোজামির মামলা দিয়েও আজকে পুলিশ অফিসারদের বিরুদ্ধে ফাঁসির হুকুম, আমরা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে দিয়েছে। আমার তো 400-র উপরে মামলা, আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তৃণমূল পর্যায়ে পর্যন্ত। কারণ বাটপার ইনুস, সে ক্ষমতায় এসে খুব খুশি মনে বলে ফেলেছিল যে এই আন্দোলনে কোনো নেতা ছিল না, এটা তার ম্যাটিকুলাস ডিজাইনের ফলে করা। সেখানে দেখা যাচ্ছে ডিপ স্টেটের টাকা, ইউএস এইড সহ, এনইডি, আইআরআই, এই বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টাকা দিয়ে 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 আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটনা করা, সাংস্কৃতিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, এমনকি সেই হিজড়া, ট্রান্সজেন্ডার, এরকম বহু লোক তারা ব্যবহার করেছে। এই ব্যবহারটা করেছে কেন? আমরা যত উন্নয়নের কাজই করি না কেন সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটা আমাদের মাথায় মনে রাখতে হবে, যেটা একটা গভীর চক্রান্ত ছিল। যে চক্রান্তের কথাটা আবার সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের যিনি সাবেক কর্মকর্তা, এবং সে তার নাম হচ্ছে মাইক বেঞ্চ, এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ছিল, তার নাম হলো ট্যাকার কার্লসন। তারা দুজনে দুজনে একত্রে একটা পডকাস্ট প্রচার করে, লেখে। সেখানে কিন্তু এই কথাটা স্পষ্ট বলা যে 2024 সালে মানে আমাদের সরকারকে, মানে শেখ হাসিনাকে উৎখাত করার জন্যই কিভাবে বাইডেন প্রশাসন সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং তার প্রক্সি সংগঠন ইউএসএইড, আইআরআই এবং এনইডি, এনইডিটা হচ্ছে, এটা অনেকে এটা হয়তো জানে না, যে এটা হচ্ছে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, একটা ফান্ড, যে ফান্ডের মাধ্যমে আইআরআই এবং এনডিআই কে টাকা দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের কাকে না টাকা দেওয়া হয়েছে? মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, রেডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থী, এদের মাঝে বিপুল পরিমাণ অর্থ ছড়ানো হয়। এমনকি আমাদের সশস্ত্র বাহিনী হোক আর পুলিশ বাহিনী বা এই সমস্ত সদস্যদের হাত করার চেষ্টা করে। এইভাবেই কিন্তু এরা এই চক্রান্তটা করে। সেই সাথে সাথে সরাসরি মানে একটা ভয় ভীতি সৃষ্টি করা। ইউনূস যে চক্রান্তটা করেছিল তাকে ক্ষমতা বসানোর জন্য, হ্যাঁ, সে গ্রামীণ ব্যাংকে 6,000 টাকার একটা কর্মচারী হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে সারা বিশ্বকে যেভাবে ধোঁকাবাজি দিয়ে তার ক্ষমতাটা দখল করলো। অনেকেই ধারণা ছিল ইউনূস আসলে দেশে একেবারে শান্তির বাতাস, সুবাতাস বইতে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? লাশ আর লাশ আর লাশ। তারপরে দুর্নীতি, ক্ষমতায় থেকে তার ব্যবসা বাণিজ্য সে বাগায় নিয়ে গেছে প্রচুর পরিমাণে। কোন কোন জায়গায় সেটা এত আজকে এখন বলার সময় নেই। কিন্তু সবথেকে দুর্ভাগ্য যে আজকে বাংলাদেশের অবস্থা কি, আমাদের শিশুরা টিকা পাচ্ছে না। আওয়ামী লীগ আমলে কিন্তু এটা হয়নি। আমি যখন মানে আমাদের একটা প্রজেক্ট ছিল, আমরা খাদ্য পুষ্টি একটা প্রজেক্ট করেছিলাম, আর জনসংখ্যা এবং মানুষের মানে নিরাপত্তা এবং স্বাস্থ্য, সেটা নিয়ে কিন্তু সেটাকে এক করে এইচপি এনএসপি বলে একটা প্রজেক্ট, যার মাধ্যমে একদিকে যেমন মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা এবং টিকাদান কর্মসূচি আমাদের কখনো পিছিয়ে যায়নি। আমরা সরকারে আসার পর থেকে প্রায় 90 থেকে 94% পর্যন্ত আমরা শিশুদের টিকা দিতাম। এমনকি কোভিড যখন হয় বিনা পয়সায় কোভিডের টিকা দিয়েছি, টেস্টিং করেছি, এবং সে সময় আমাদের টিকাদানের সাকসেস ছিল প্রায় 90%-এর মতো। কাজে কোনো শিশুকে কিন্তু এভাবে মরতে হয়নি। কিন্তু এখন আমরা কি দেখলাম? আমরা যে মানে 80-90 ভাগ পর্যন্ত টিকা দিয়েছি, সেখানে 56 ভাগ শিশু টিকা পায়নি। আর এক বাটপার ক্ষমতার থেকে বিদায় হয়েছে নির্বাচনের মাধ্যমে, বিএনপির অনেক নেতারা আমাদের হাত পা ধরে ভোটও নিয়েছে, এটা ঠিক, আর ক্ষমতা এসে তাদের আসল চেহারা বেরিয়েছে। এখন বলে 8 বছর নাকি টিকা দেওয়া হয়নি। প্রত্যেকটা কাজ এটা মিথ্যা অপবাদ। আর আরেকজন বলে দিল রাস্তাঘাট কিছুই নাকি ছিল না, সব নাকি কাদা রাস্তা। আবার কেউ কেউ বললো অর্থনীতি নাকি ধ্বংসস্তূপ ছিল, এবং আমরা নাকি কত টাকা পাচার করে দিয়েছি। এখন যে প্রধানমন্ত্রী হয়ে আসছে সকলের ই নিয়ে তারেক, সে বলেই দিল 334
বিলিয়ন ডলার নাকি পাচার করে। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল 2006 সালে আমাদের গ্রস জিডিপি ছিল 70 বিলিয়ন মার্কিন ডলার। সেটাকে আমি 458 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছিলাম কোভিডের জন্য কিছুটা কমে, এবং এই বিনা পয়সা টিকাদান, এই টিকা ক্রয় করা, সিরিঞ্জ ক্রয় করা, এই সমস্ত, তারপরে হাসপাতাল, কোভিডের হাসপাতাল, অক্সিজেন, এই সমস্ত কিছু করতে ব্যাপক টাকা আমি খরচা করেছি। এবং ব্যবসায়ীদের ব্যবসা যাতে চালু থাকে তার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া, প্রত্যেকটা মানুষকে নগদ অর্থ সাহায্য করা, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, কোনো মতে মানুষের জন্য কষ্ট না হয়। আমাদের যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারা প্রত্যেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া, চিকিৎসা করা, সৎকার করা, কৃষকের ধান কেটে দেওয়া, কোন কাজটা না করে দিয়ে সবসময় মানুষের জন্যই কাজ করা। এত কিছু করার পর আমরা কি দেখলাম? ইউনূস ক্ষমতা আসলো, দেশের 12টা বাজালো, আর এখন যে আসছে সে তো আরো 12টা বাজাত। আমরা যে 250 450 বিলিয়ন মার্কিন ডলার আমাদের জিডিপি, 450 বিলিয়ন মার্কিন ডলার, আর আমি যদি পাচার করে থাকি 234, তা কত হয়? 684 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে কি এটা বলবে? আমি তাদেরকে জিজ্ঞেস করি, এটা কি বলবে যে আমরা 684 বিলিয়ন জিডিপি তুলেছিলাম, যেখানে খালেদা জিয়া ছিল মাত্র 70 বিলিয়ন? এটা তো স্বীকার করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে কোনো টাকা আমরা পাচার করিনি, এই পাচার তারা নিজেরাই করেছে, বিএনপি করেছে। আর ইউনূস তো আছে, ইউনূস তো টাকা পাচারে ওস্তাদ। নইলে আজকে 24 লক্ষ কোটি টাকা মানুষের উপর ট্যাক্সের মানে ঋণের বোঝা দিয়ে গেল। কি করলো টাকা দিয়ে? আমরা তো রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিনা পয়সায় ঔষধের ব্যবস্থা, বিনা পয়সায় বই, বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়াশোনা, সব ব্যবস্থা করেছি। দারিদ্রের হার আমরা 18%-এ নামিয়েছি, অতি দারিদ্রের হার আমরা 5%-এ নামিয়েছি। আজকে কেন দারিদ্রের হার বাড়লো? কেন অতি দারিদ্রের হার বাড়লো?